আচ্ছা, এখন 15 নম্বর অঙ্কটা যেটা আছে যে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। ঠিক- প্রশ্নটা কি তোমরা বুঝছো? প্রশ্নটা কি বুঝছো যে কি বলছে? প্রশ্নটা বুঝছো? প্রশ্ন আগে বুঝতে হবে, না বুঝলে তো আমরা অঙ্কই করতে করতে পারবো না। হ্যাঁ, এখানে যে প্রশ্নটা বলছে সেটা কি বুঝছো আয়েশা? স্যার, কোশ্চেনটা বুঝি নাই। আচ্ছা, তো এখানে আমরা পূর্ণবর্গ সংখ্যার অঙ্কগুলা কি 1.1 করে আসছি। হ্যাঁ, ওখানে দেখো 1.1-এর, আচ্ছা 1.1 এখানে বোঝায়। হ্যাঁ, দেখো 5 নাম্বার 8 নাম্বার পৃষ্ঠা, 5 নাম্বার এবং 6 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার, 8 নাম্বার পৃষ্ঠা 1.1-এর পাইছা? ওয়াফি পৃষ্ঠা নাম্বার হচ্ছে 8। হ্যাঁ, ওখানে দেখো 5 নাম্বার এবং 6 নাম্বার যে অঙ্কটা করে আসছিলাম, ওই অঙ্কটার সাথে আমাদের আজকের অঙ্কটা মিল আছে। 15 নম্বর আমার তো বই নাই। বই পিডিএফটা ডাউনলোড করে নাও। পিডিএফ ডাউনলোড করে নাও নাই এখনো? পিডিএফটা ডাউনলোড করে নাও। হ্যাঁ, অনলাইন আমাদের গ্রুপে দেওয়া আছে হোয়াটসঅ্যাপের, অথবা অনলাইন থেকে ডাউনলোড করে নাও। পৃষ্ঠা নাম্বার আমরা আজকে 15 নম্বর অঙ্ক করতেছি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 16। হ্যাঁ, তো আমরা 1.1, আয়সা প্রশ্নটা কি পাইছো? 8 নাম্বার পৃষ্ঠা 5 নং এবং 6 নং অঙ্কটা করছিলাম আমরা কতদিন, পাইছো? জি স্যার। তো 5 নং এবং 6 নং এর সাথে আমাদের এই অঙ্কটা কাজে লাগবে। হ্যাঁ, 5 নং 6 নং আমরা যদি বুঝে থাকি তাহলে এটা কাজে লাগবে। দেখো, 5 নাম্বার অঙ্কটা কি ছিল? 4,639, তাই না? যারা বুঝবা তারা কিন্তু রিপ্লাই দিবা যে হ্যাঁ বুঝছি। হ্যাঁ, বা প্রশ্ন করতেছি কোনো বুঝতেছো না বা পারতেছো না, যখন সেটা বলবা বা বুঝতেছো বা পারতেছো, তখন বলতে হবে যে বুঝতেছি বা হ্যাঁ এই জিনিসটা রিপ্লাই দিবা। তাহলে বুঝবো যে আসলে তোমরা মনোযোগ আছে, হ্যাঁ পড়াশোনা পড়াশোনা ইয়েটা মনোযোগ দিতেছ। হ্যাঁ, তো 4,639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এই অঙ্কটা করছিল না আয়েশা? 5 নাম্বার। জি স্যার, করেছি। তাহলে এখানে কি 4,639 কি পূর্ণবর্গ সংখ্যা ছিল? ছিল না। তো পূর্ণবর্গ সংখ্যা না হওয়ার কারণে আমরা এই সংখ্যাটা পূর্ণবর্গ হইতে গেলে কি করা লাগবে? কোন একটা সংখ্যা বিয়োগ করা লাগবে, তাই না? আমরা বর্গমূল বের আর করছি। কত পৃষ্ঠা? হ্যাঁ, কোন কোন পৃষ্ঠা? পৃষ্ঠা হচ্ছে, আমরা অঙ্ক করতেছি আজকে 16 নম্বর পৃষ্ঠা, 16 নম্বর পৃষ্ঠার 15 15 নং, 15 নং অঙ্ক করতেছি। কিন্তু আমাদের আগের অঙ্কটা বোঝা লাগবে। আগে আমরা 1.1 সেম এই ধরনের অঙ্ক করে আসছি। সেটা হচ্ছে 8 নং পৃষ্ঠার 5 এবং 6 নং। তো 5 নং অঙ্কটা যদি পাও, মানে যদি সমাধান করতে পারো তাহলে কি এই 15 নম্বরটাও পারবা। দেখো, এখানের সঙ্গে এখানে কিছুটা মিল আছে। ওখানে বলছে 4,639 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে, ক্ষুদ্রতম বলছে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
আবার এখানে বলছে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা বিয়োগ করলে, সরিয়ে রাখলে কি বিয়োগ করা বা বাদ দেওয়া, 56,728 জন সৈন্য থেকে কতজন সৈন্য বাদ দিলে বা সরিয়ে রাখলে আহ সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। বর্গাকার মানে হচ্ছে তুমি যখন পূর্ণবর্গ সংখ্যা পাবা, বর্গাকার মানে কি পূর্ণবর্গ সংখ্যা পাবা। যেমন ধরো বর্গ কিরকম হয়, প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই যে একটা বর্গ, তার এক বাহুর দৈর্ঘ্য যদি 2 হয়, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 2 মিটার যদি হয় তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে 2 মিটার গুণ 2 মিটার সমান সমান 4 মিটার, বর্গ মিটার। তাই না? তাই কি? Yes, sir. জি স্যার। জি বর্গ স্যার। মিটার, বর্গ মিটার। তাহলে দেখো 4 আসলে কি 2 এর বর্গ না? 4 আসলে কি 2 এর বর্গ। তাহলে এইখানেও আমাদের পূর্ণবর্গ সংখ্যা আহ ধারণা আইডিয়াটা আমাদের এখানে কাজে লাগবে। নাহলে বর্গাকারে সাজানো যাবে, সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। যেমন ধরো এখানে প্রশ্নটা যদি বলতো যে 10 জন সৈন্য থেকে, 10 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। হ্যাঁ, কতজন সৈন্য সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে। দেখো 10 জন সৈন্য আছে। হুম, সৈন্য আছে কয়জন? সৈন্য বলতে ওই যে আর্মিতে কি থাকে, সৈনিক থাকে। হ্যাঁ, তো ওই ধরনের ব্যাপারটা ওই ধরনের যে 10 জন সৈন্য আছে, আমরা বিন্দু দিয়ে চিহ্নিত করলাম। এখন এই সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। বর্গাকার মানে কি, এই যে দেখো এই যে চিত্রটা আঁকা হইলো, এটা কিন্তু বর্গাকার চিত্র হইলো। কারণ দেখো সব দিক দিয়ে সমান, সব দিক দিয়ে সমান। এই দিক দিয়ে 3 জন, এদিক দিয়েও, এদিক দিয়ে কি 3 জন আছে না? 3 জন আছে। এই 10 জন থেকে আমি 10 জনকে বর্গাকারে সাজাইলাম। বর্গাকারে দেখো, বর্গাকার মানে কি এদিকেও 3 জন এদিকেও 3 জন। যেমন বর্গের এক বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে চারদিকেই 2 মিটার। তো বর্গাকার, এটা দেখে একটা বর্গ হয়েছে। এখানে যতজন আছে 3 জন আছে, এখানেও 3 জন আছে, এই এদিকেও 3 জন এদিকেও 3 জন এদিকেও 3 জন। আবার দেখো এদিক দিয়ে তাকাইলে এখানেও 3 জন এদিক দিয়েও 3 জন এদিক দিয়েও 3 জন। দেখো বর্গাকার হয়েছে না জিনিসটা? 10 জনের ভিতরে জি নয় স্যার। জন নিছি, 9 জন নেওয়াতে কি বর্গাকার হয়েছে না জিনিসটা? বর্গাকার হয়েছে, ইয়েস জি স্যার। স্যার। বর্গাকার হয়েছে। তো 10 জন নিলে কিন্তু আর বর্গ হইতো না। আমরা 9 জন নিছি, 10 জনের ভিতর থেকে 9 জন নিছি, এখন কিন্তু বর্গাকার হয়েছে। কিন্তু আমরা যদি আর একজন বসাই দিই তাহলে কি এই চিত্রটা আর বর্গাকার হবে? নো স্যার। বর্গাকার হবে না। তো স্যার 10 থেকে 1 বিয়োগ করতে হবে। 10 থেকে 1 বিয়োগ করলে মানে একজন আমি যদি বাদ দিয়ে দিই, আমার কাছে 10 জন আছে, 10 জনের মধ্যে থেকে একজনকে বাদ দিয়ে দিই, তাহলে তাদেরকে নিয়ে আমি বর্গাকারে সাজাইতে পারবো। বোঝা গেল? জি স্যার। ঠিক আছে। তাহলে এখন তোমাদেরকে হয়তোবা 10-এর জায়গায় কি দিছে, 56,728 জন দিছে। হ্যাঁ, বড় সংখ্যা দিছে। ওখান থেকে বলছে কতজনকে সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে। এখানে দুইটা প্রশ্ন। এক একবার বলছে কতজনকে সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে, আরেকবার বলছে এই 10 জনকে কাউকে বাদ না দিয়ে আরো আমি লোক নিয়ে আসবো। দেখো আরো যদি লোক নিয়ে আসি তাহলেও কিন্তু বর্গাকার হবে। দেখো 10 জনের সাথে আরো যদি আমি ধরো লোক অ্যাড করি, এই যে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। হ্যাঁ, এখন দেখো এদিকেও 4 জন, এদিকেও 4 জন হয়েছে, এদিকেও 4 জন, এইখানেও 4 জন, এইখানেও 4 জন, এদিক দিয়েও 4 জন এদিক দিয়েও 4 জন এদিক দিয়েও 4 জন। এখন দেখো বর্গাকার হয়েছে। এটা কি 11 নম্বর না? 15 নম্বর, 15 নম্বর।
16 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর অঙ্ক। দেখো, এখন কি আবার বর্গাকার হয়েছে না? 10 জনের সাথে আরো কয়জন নিছি দেখো। আগে ছিল 10 জন, এখন নিছি কতজন? 11, আরো 2, 3, 4, 5, 6 জন। আরো 6 জন নেওয়াতে এখন কিন্তু কত হইছে? 16 জন হইছে না? এই 10 জনের সঙ্গে আরো 6 জন যোগ করছি। 1, 2, 3, 4, 5, 6, আরো 6 জন নিচ্ছি। মোট কতজন হইছে? 16 না? 16 হইছে না? 16 হইছে। কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। আগে দেখো, 10 জন ছিল এদিকে, এই 9 জন আর এই একজন, 10 জন। এই যে 1, 2, 3, 4, 5, 6, 6 জন নেওয়াতে কি 16 জন হইছে। এবং ও। কি বর্গাকারও হইছে। এদিকেও 4 জন, এদিকেও 4 জন, এদিকেও 4 জন, এদিকেও 4 জন, সব দিক দিয়ে কি 4 জন 4 জন হইছে। তাহলে আমি এই 10 জনের সাথে কতজন যোগ করলে বর্গাকার হইছে? 6 জন। 6 জন যোগ করলে বর্গাকার হয়েছে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? বড় সংখ্যার বেলায়, ছোট সংখ্যা তো আমি ওই একজন একজন বাড়ায় আমি মিলাইলাম, কিন্তু সংখ্যাটা যদি অনেক বড় হয় তখন তো আর বর্গাকার একে বের করা সম্ভব না। সংখ্যাটা যদি আমাদের বড় হয়, যেমন ধরো 56,728, এটা তো আমি চিত্র দিয়ে আঁকতে পারবো না। হুম। জি। তো এইটা বের করার একটা সহজ টেকনিক হচ্ছে যে, দেখো, আগে যে 10 জন ছিল, 10 জনের মধ্যে 9 জন নিছিলাম। 10 জনের মধ্যে 9 জন নিলে বর্গাকার হয়েছিল। তাহলে দেখো, 10 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। 10 কি পূর্ণবর্গ সংখ্যা? 10 কি নো স্যার। পূর্ণবর্গ সংখ্যা না। কিন্তু আমি জি 10-এর স্যার। থেকে যদি 1 বাদ দিয়ে দেই তাহলে কি 9 পাবো? 9 কি পূর্ণবর্গ সংখ্যা? ইয়েস স্যার। 9 ইয়েস পূর্ণবর্গ স্যার। সংখ্যা। কারণ 9 কে কি লেখা যায়? 3 গুণ 3। ঠিক আছে। দেখো, এই যে 3 গুণ 3, এই যে এদিকেও 3 জন ছিল, এদিকেও আগে কি এইদিকেও 3 জন, এদিকেও 3 জন ছিল, তখন কিন্তু সব দিকে 3 জন 3 জন ছিল। তাহলে এই এই তিন তিন কোথা থেকে আসছে? এদিকে 3 আর এদিকে 3 গুণ করে বর্গাকার সংখ্যা 9 হয়েছে। তো এইটা কিন্তু আমরা আগের অধ্যায়ে শিখে আসছি যে 9 পূর্ণবর্গ সংখ্যা। যখন পূর্ণবর্গ স্যার এটি সংখ্যা, আমরা 1.1-এর 5 নং অঙ্কে শিখে এসেছি। হ্যাঁ হ্যাঁ, 5 নং, 5 নং এবং 6 নং শিখে আসছি। তো তাহলে যখন আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো, সেটাই হবে কি বর্গাকারে সাজানো। সেটাই হবে কি বর্গাকার সাজানো। দেখো, আমরা যখন 10 জন থেকে 10 পূর্ণবর্গ সংখ্যা না, আমরা বুঝে গেছি। তাহলে 10 জন থেকে আমরা যখন একজন বাদ দিব তখন 9 পাবো। 9 পূর্ণবর্গ সংখ্যা, তার মানে বর্গাকারে সাজানো যাবে, 3 জন 3 জন করে সাজানো যাবে। আবার দেখো, 10-এর সঙ্গে যদি আমি 6 যোগ করি, 6 জন অ্যাড করি, তাহলে হলো 16। বলো এবার, বলো 16 কি পূর্ণবর্গ সংখ্যা? ইয়েস স্যার। 16 পূর্ণবর্গ সংখ্যা, কারণ 16কে লেখা যায় 4 গুণ 4। ঠিক আছে। এদিকেও 4 জন, এদিকেও 4 জন, এদিকেও 4 জন, সব দিক দিয়ে 4 জন। তাহলে আমরা যখনই পূর্ণবর্গ সংখ্যা বানাইতে পারবো, সংখ্যা বাদ দিলেও পূর্ণবর্গ সংখ্যা বানাইতে হবে, সংখ্যা যোগ করলেও পূর্ণবর্গ সংখ্যা বানাইতে হবে, তখনই আমরা বর্গাকারে সাজাইতে পারবো। তো এটা হচ্ছে আমার এই অঙ্কের বেসিক বিষয়। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা পূর্ণবর্গ সংখ্যা তাইলে কিভাবে বের করব? দেখো, 10 কে আমরা প্রথমে ওই যে আগের অধ্যায়ে করছিলাম 4 নং, প্রথমে আমরা বর্গমূল বের করি। যেমন 5 নং অঙ্কে কি 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 করছিলাম? কত স্যার বর্গমূল বের করে ভাগশেষ বিয়োগ করে দিয়েছিলেন। হ্যাঁ, ভাগশেষ বিয়োগ করে দিছিলাম। ওই পদ্ধতিটাও এখানে করব। তো 5 নং এর মতো, যেমন 3 তিরিকে এখানে 10-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9, তার বর্গমূল 3 এখানে বসাইলাম। ঠিক আছে, ভাগশেষ 1। এখন এই যে ভাগশেষ,
এই যে ভাগশেষ, এই ভাগশেষ যদি আমি আমাদের যে সংখ্যাটা দিয়ে দিছে 10 জন সৈন্য, সেই 10 জন সৈন্য থেকে ভাগশেষটা বাদ দিলে যে সংখ্যা আসবে সেটাই পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এ থেকে আমরা বলতে পারবো যে আমার যে 10 জন সৈন্য আছে সেখান থেকে যদি আমি একজন বাদ দিই তাহলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, আবার কি দেখো, আমরা যে যে 6 নম্বর অঙ্কটা করছিলাম সেটা কি কি বলছিল? কত যোগ করলে, হ্যাঁ, কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, মনে আছে? Yes, স্যার। হ্যাঁ। তো এইখানে ঠিক আমরা বর্গমূল বের করব একইভাবে ওই যে 6 নং অঙ্কের মতো 1.1-এর বর্গমূল বের করব। তখন এই যে ডান পাশে যে বর্গমূল বের হবে তার সঙ্গে আমরা 1 যোগ করব, 1 যোগ করলে 4 পাবো। এবং এই 4ই হচ্ছে, এই 4-এর বর্গ করব, 4-এর বর্গ করলে কত পাবো? 16। তাহলে এই 16 হবে তখন পূর্ণবর্গ সংখ্যা, এবং এই 16কে বর্গাকারে সাজানো যাবে, এবং এই 16কে বর্গাকারে সাজানো যাবে। এবং 16 থেকে যখন আমরা এই আমাদের যে সংখ্যা দিয়ে দিছিল সৈন্য 10 জন, সেই 10 জন যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাব, যে 10 জনের সঙ্গে 6 জন যোগ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। বোঝা গেল? ইয়েস। ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা এই এই অঙ্কটা করবা। আর তাহলে কি আমার আমার মনে হয় এখন আর 15 নম্বর যদি আমি এই 56,728-কে সমাধানটা না করি তাও পারবা আশা করি। আচ্ছা, আমি করে দিই। সেম এই নিয়মেই হবে, শুধু 10-এর জায়গায় 56,728 বলবে, আর কিছুই না। তো এইখানে আগে বলছে 56,728, 56,728, 28 জন শূন্য। প্রথমে কাজই হচ্ছে আমাকে বর্গমূল বের করতে হবে। বর্গমূল বের করব, দেখো 7 7 49, 8 8 64, তাহলে 7 বার যাবে, 49 হবে বর্গমূল। 56 হচ্ছে ছোট বর্গ, বর্গ সংখ্যা হচ্ছে 49, তার বর্গমূল হচ্ছে 7। এখন 7-এর দ্বিগুণ বিয়োগ, আগে বিয়োগ করি। 16 থেকে 9 বিয়োগ করলে কত? 7। 7, আর হ্যাঁ 7 হয়। তাহলে 7-এর দ্বিগুণ এখানে বসাবো 14। আর এখানে জোড়ায় জোড়ায়, আগে জোড়ায় জোড়ায় দাগ দিয়ে নিবা তোমরা। একটু ভুল হয়েছে, হ্যাঁ, জোড়ায় জোড়ায় দাগ দিয়ে নিই প্রথমে, জোড়ায় জোড়ায় দাগ দিয়ে নিতে হবে। ঠিক আছে, এই কাজটা তোমরা প্রথমেই করে নিবা, জোড়ায় জোড়ায় আগে দাগ দিয়ে নিবা, ঠিক আছে? না হলে ভুল হবে, দেখো এখনই ভুল হচ্ছিল। 2 2 গুণে 4, বিয়োগ করলে 1, 67। এবার 2 2 গুণে 4। আর এখন ডান পাশে কত বসাইলে 167-এর কাছাকাছি যায়? আচ্ছা, আমি একটু সময়ের জন্য একটু ক্যালকুলেটর করতেছি, তোমরা হাতে করেও। 5 6, হুম, হ্যাঁ, 3, 3 দিয়ে যাবে। তোমরা হাতে করবা, অনেক সময় তোমাদের স্কুলে নাও দিতে পারে ক্যালকুলেটর ব্যবহার করতে, তখন হাতে এই আগে আমরা যেভাবে করছি তারপর দিতে দেয়। যদি দেয় তাহলে তো ভালো, কিছু কিছু স্কুলে আবার একটু দিতে চায় না, সেই ক্ষেত্রে হাতে মানে করবা, ম্যানুয়াল। জি স্যার। তো এখানে 3 3 বসাইলে এখন আমরা 3 3 9, 3 4 12, 12, তাহলে কত আসে? 167 থেকে 29, 38, 38, 38, হ্যাঁ। আর আমি দ্রুত দ্রুত করার জন্য ক্যালকুলেটরেই করতেছি। তাহলে এখানে 3 বসাইলাম, এখানেও 3 বসাইতে হবে। এবার এখানে 38 থাকে, তাহলে পরের জোড়াটা নামাবো। 23-এর দ্বিগুণ হচ্ছে 6 4, 46। এখন
কত গুণ করতে হবে? উম কত কত গুণ করা লাগে? 8। 8, হ্যাঁ, 8 বার গুণ করলেই হবে। 8 কত গুণ করলে? 3 7 4 4। 3 7 4 4। তো এখানে 8 বসাইছি, যেহেতু এখানেও 8 বসাইতে হবে, এবং এখানে বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে আসে হচ্ছে 84। 84। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম যে এই যে বিয়োগ বিয়োগ ভাগশেষ, এই যে আহ, ভাগশেষ পেলাম, এই ভাগ এইটাকে যদি আমরা এই যে 56,728 থেকে 84 বিয়োগ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। হ্যাঁ, তাহলে এখানে তোমরা একটু সাজিয়ে লিখবা, যেহেতু এখানে ভাগশেষ 84, সুতরাং সুতরাং আমরা আগে এগুলো শিখে আসছি, ওইভাবেই লিখবা যে 56,728 থেকে 84 জন সৈন্য বিয়োগ করলে, বা 84 বিয়োগ করলে, হ্যাঁ, 84 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে 56,728 জন সৈন্য থেকে, 28 জন লিখবা, হ্যাঁ, জন সৈন্য থেকে 84 জন সৈন্য বাদ দিলে বা সরিয়ে রাখলে, কি বলছে, সরিয়ে রাখতে বলছে, হ্যাঁ, সরিয়ে রাখলে, সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। আমি আর লিখলাম না, বাকিটুকু তোমরা প্রশ্ন দেখে দেখে লিখে নিবা। ঠিক আছে, বাকিটুকু প্রশ্নই দেওয়া আছে, স্যার, সৈন্যদল। লেখা বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না? লেখা বোঝা যাচ্ছে না। অন্যরা কি লেখা বোঝা যাচ্ছে না? জি, বোঝা যায়। জোহরা, কি লেখা বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, আয়েশা, বোধহয় তুমি আবার একটু ইয়া করো, কানেক্ট হও, মনে হয় তোমার নেটের সমস্যা থাকতে পারে। তাহলে এই জিনিসটা কি আমরা ক্লিয়ার হলাম যে 56,728 জন সৈন্য থেকে এই যে ভাগশেষ থাকবে, বর্গমূল বের করার পর ভাগশেষ থাকবে, এইটা সেম আমরা আগের অধ্যায় করে আসছি, যেটা ভাগশেষ থাকে সেটা বাদ দিলেই পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। তো এখানে যেহেতু বর্গাকার বলছে, তাহলে আমরা লিখবো যে 56,728 জন সৈন্য থেকে 84 জন সৈন্য বাদ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। ঠিক আছে, তারপর আরেকটা প্রশ্ন, এখানে কিন্তু একই প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন করছে, তা বলছে যে তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ করলে, মানে এখন বাদ না, এখন বলছে যে সৈন্য এরা অবশ্যই থাকবে, এবং এদের সঙ্গে আর কতজন সৈন্য যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। হ্যাঁ, আর কতজন সৈন্য যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। আয়শা, যদি নেটের সমস্যা থাকে তুমি ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হইতে পারো। হ্যাঁ, তাহলে ঠিক হয়ে যেতে পারে। তাহলে কতজন সৈন্য যোগ করলে, সেম এই অঙ্ক আমরা 6 নাম্বার যেভাবে করছি, ঠিক এইখানেও এইভাবে করবা। যে যেহেতু এখানে 56,728 পূর্ণবর্গ সংখ্যা নয়, হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং সুতরাং লিখবা, যেহেতু 56,728 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং 238 যোগ 1 যোগ 1 বা 239 এর বর্গ, কত আসে? 239-এর বর্গ, 239 গুণ 239 বর্গ করলে কত আসে আমরা দেখি, করলে কত আসে।
বর্গ করলে কত আসে? 57,121। বর্গ করলে আসে হচ্ছে 57,121। তাহলে এই যে 57,121 একুশ, এই সংখ্যা থেকে এই যে এইটা বিয়োগ করবো, 56,728। 56,000 কত আসছে? সরি, 57,121, 56,728 বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে আসে হচ্ছে 56,728 বিয়োগ 57,121 সমান সমান 393। 393। তাহলে এই যে 393 শূন্য যদি আমি আরো যোগ করি, তাহলে সেটাই সেই স্বর্ণদলকে কি বর্গাকারে সাজানো যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্ক কিন্তু এখানেই শেষ। লাস্টে লাইনে লিখে দিবা যে সুতরাং 393 জন সৈন্য যোগ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। ঠিক আছে। তাহলে আমরা পরের অঙ্কে যাব। হ্যাঁ, এখানে বুঝো নাই? ওয়াফি বুঝছো? ওয়াফি, জোহরা, আয়েশা, বুঝছো? ইয়েস স্যার। জি স্যার, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমাদের পরের অঙ্ক যেটা ছিল যে কোনো বিদ্যালয়ের 2,704 জন শিক্ষার্থী আছে। শিক্ষার্থী তারা প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো, মানে যারা ওই যে আমরা সকালে ওই স্কুলে, তোমরা কলেজে বা ইয়াতে যারা পিটি করো, হ্যাঁ ওইটাই সমাবেশ। হ্যাঁ, সমাবেশ করো। তো ওই সমাবেশে সমাবেশকে বর্গাকারে সাজানো হলো। 2,704 জন শিক্ষার্থী প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। ওই যে আমরা একটু আগে যে ওই যে 9 জন সৈন্য, 9 জন কি ছিল? সৈন্য ছিল। 10 জন ছিল, তাদের মধ্যে 9 জন যদি নেই, তাহলে তাদেরকে কিন্তু বর্গাকারে সাজানো যায়। ঠিক আছে। তো এইখানে শিক্ষার্থীর সংখ্যা আমরা দেখব বর্গাকার আছে কিনা। যদি বর্গাকার থাকে তাহলে তাদেরকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে প্রত্যেক সারিতে দেখো, এখানে প্রত্যেক সারিতে কতজন ছিল? এখানে প্রত্যেক সারিতে কয়জন আছে বলো তো? সৈন্য দেখো, তিনটে। এই যে দেখো, এই সারিতে 3 জন, এই সারিতে 3 জন, এই সারিতে 3 জন। যখন কোনো জিনিসকে বর্গাকারে সাজানো যায় তখন প্রত্যেক সারিতে এরকম সমান সমান থাকে। এদিকেও 3 জন, এদিকেও 3 জন, এদিকেও 3 জন, এবং এই উপরে নিচেও 3 জন। ঠিক আছে। তো আমরা দেখব যদি বর্গাকার হয় সংখ্যাটি, তাহলে তাদেরকে কিন্তু বর্গাকারে সাজানো যাবে। আমরা দেখি যে আসলে আদৌ কি এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা। আমরা প্রথমে বর্গাকারের সাথে বর্গমূল নির্ণয় করব। দেখবো বাক্সের শূন্য আসে কিনা। বাক্সের শূন্য আসলে সেটা কি পূর্ণবর্গ সংখ্যা। ও, 16 নম্বর। 16 নম্বর, 2,704 বর্গমূল করব। ক্যালকুলেটারে করি আমি। হ্যাঁ, ক্যালকুলেটারেই করব। আসবে হচ্ছে স্যার প্রথমে হ্যাঁ, এটা জোড়া করে নিব না? বুঝি নাই। স্যার প্রথমে জোড়া করে নিব না? হ্যাঁ হ্যাঁ, জোড়া করে নিবা। আসলে খেয়াল থাকে আমারও। হ্যাঁ, প্রথমে জোড়া করে নিবা, তারপর হচ্ছে 27-এর যে ছোট, যেহেতু 27 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে 27-এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যা কি আছে? 26 তো পূর্ণবর্গ না, 25 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে তার বর্গমূল 5 এখানে বসাইছি। এবার ভাগশেষ কত? 2। তারপর 0 4 জোড়া নামাবো, এবং বাম পাশে টান দিয়ে 5-এর দ্বিগুণ 10 বসাবো। এখন দেখো, আহ হ্যাঁ, খুব সহজে মিলে স্যার গেছে। 2 গুণ করলে হবে? হ্যাঁ, 2 গুণ করলেই হবে। 2 দুগুণে 4,
0.2। তাহলে এখানে 2 বসাইলাম, এখানেও 2 বসাইতে হবে। তাহলে খুব সহজ যে এটা পূর্ণবর্গ সংখ্যা, এবং প্রত্যেক সারিতে দেখো 52 জন হবে। ঠিক আছে, কারণ 2704 এর বর্গমূল হচ্ছে 52। তাহলে 2704 সমান সমান কি 52 গুণ 52। তার মানে প্রত্যেক সারিতে 52 জন। হ্যাঁ, 52 জন শিক্ষার্থীর সংখ্যা। হ্যাঁ, তাহলে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে 52 জন। ঠিক আছে, তোমরা একটু লিখে দিতে পারো সাজানোর ক্ষেত্রে, যেহেতু এখানে 2704 এর বর্গমূল 52, সুতরাং প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে 52 জন। ঠিক আছে, কোনো প্রশ্ন নাই আশা করি। আচ্ছা, এবার 17 নম্বর কি বলছে? 17 নম্বর কি বলছে, একজন একটু বলো তো। 17 নম্বর প্রশ্নটা একটু বলো তো, যে কেউ একজন বলো। এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। না, এটা তো 17 নম্বর না। এটি তো লেখা পিডিএফ এ। কত পৃষ্ঠা পিডিএফ? 16। বাকিদেরও কি একই নাকি? জি স্যার। আচ্ছা, দেখি আমার কাছে নতুন স্যার আপনি এ, এখন যে অঙ্কটি করলেন আপনারটা কি ওটা 25 সালের না স্যার? 12 নম্বর? স্যার আপনারটা মনে হয় 2025 সালে। ও সরি, 17 না, এই সমবায় 13 নম্বর। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমার কাছে আজকে যে পুরাতন বইটা, সমস্যা হচ্ছে চলে। আচ্ছা, তাহলে 13 নম্বর হবে, হ্যাঁ ভুল হয়েছে। আচ্ছা, তাহলে এই 13 নম্বর অঙ্কটা একটু পড়ো তো, ওয়াফি, বলো। একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ার মোট আহ, 20,480 টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। কেউ কি বুঝছো বিষয়টা কি বলছে? জি না। কারো মাথায় কোনো আইডিয়া আছে? জি না। আচ্ছা, ঠিক আছে, আমরা করি। তোমাদের এই চ্যাপ্টারটা একবারে নতুন তো, বর্গমূলের বর্গের ধারণাটা প্রথম প্রথম তোমাদের একটু কঠিনই লাগবে, কিন্তু যখন বারবার করবা একটা অঙ্ক, তখন এইটা তোমাদের ইজি হয়ে যাবে। ইজি হয়ে যাবে। তো প্রথম প্রথম মাথায় একটু কষ্ট ঢুকতে চাইবে না। ও সরি, 13 নম্বর। তো এখানে বলছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় এত টাকা চাঁদা হলো। তো মানে পেঁচায় টেচায় কথা বলছে, মানে সোজা কথা না বলে একটু পেঁচায় দিছে, মানে গণিতের কাজই হচ্ছে কিছুটা পেঁচানো। তো তো, সমবায়টির সদস্য সংখ্যা কত? তা আমি সদস্য সংখ্যা প্রথমে ধরে নিই, যে ধরি সদস্য সংখ্যা ক। হ্যাঁ, আমি ধরে নিলাম কজন, আমি সেই সদস্য সংখ্যা কজন ধরে নিলাম। সদস্য সংখ্যা কজন ধরে নিলাম। এখন একজন চাঁদা দিছে, প্রত্যেকে প্রত্যেকে চাঁদা দিছে কত? প্রত্যেকে
প্রত্যেকে চাঁদা দিছে কত? প্রত্যেকে 4, প্রত্যেকে মানে একজনে, একজন চাঁদা দিল কত টাকা? যতজন সদস্য, কতজন সদস্য তাইলে? কজন না? আমি তো ধরে নিছি যতজন সদস্য সেটা ক হবে, তাহলে আমি যত মানে কি ক ধরে নিছি না? যত মানে কি জি আমি স্যার। ক ধরে নিছি, তাহলে তত 20 টাকা, তাহলে ক 20 টাকা, তত 20 টাকা মানে ততর সঙ্গে 20 গুণ হবে, বুঝছো? যতজন সদস্য তত হচ্ছে ক, ক ধরে নিছি তত 20 টাকা মানে ক এর সঙ্গে 20 গুণ হবে। তাহলে ঠিক আছে, তাহলে একজন কত টাকা চাঁদা দিল বুঝছো? একজন কত টাকা চাঁদা দিল বুঝছো? জিনিসটা ধরতে পারছো কিভাবে লিখলাম? জি স্যার। হুম। আয়েশা কি বুঝে গেছে? না স্যার, বুঝি নাই। আচ্ছা, তাহলে ধরো তোমাদের কোনো একটা খেলা, তোমাদের তোমাদের স্কুলে কোনো একটা খেলা অনুষ্ঠিত হবে, সেজন্য কি টাকা প্রয়োজন বা চাঁদা প্রয়োজন। হুম। ধরো তোমাদের স্কুলে আছে 5 জন, 10 জন, 10 জন স্টুডেন্ট আছো বা 10 জন ছাত্র আছো। সেই 10 জন একজন চাঁদা দিবে হচ্ছে, একজন চাঁদা দিবে দেওয়ার যে নিয়ম, তোমরা যে নিয়মটা করছো যে একজন চাঁদা দিবে, একজন চাঁদা দিবে কত টাকা? যতজন তোমরা সদস্য, যতজন তোমরা সদস্য তত 20 টাকা করে দিবা। যতজন সদস্য তত 20 টাকা। যতজন, হ্যাঁ এই পাশে লিখি, তোমরা স্টুডেন্ট কতজন? স্টুডেন্ট 10 জন। তো একজন চাঁদা দেওয়ার শর্ত কি? একজন একজন চাঁদা দিবে, একজন চাঁদা দিবে কত? যতজন সদস্য, যতজন সদস্য, এইখানকার সাথে মিলাই আমি বলতেছি, যতজন সদস্য তত 20 টাকা দিবে। তত তত 20 টাকা, যতজন সদস্য তত 20 টাকা দিবে। তত মানে কি গুণ হবে, তত মানে গুণ, বুঝাবে। যতজন সদস্য তার চেয়ে তার 20 গুণ করে টাকা দিবে। যতজন সদস্য তত গুণ, তত 20 গুণ টাকা দিবে। বুঝছো? কথাটা একটু ঘোরায় বলছে, কিন্তু জি স্যার, বুঝছি। মিনিংটা তোমার বুঝতে হবে। যতজন সদস্য তত গুণ 20 টাকা টাকা দিবে। তত গুণ 20 টাকা টাকা দিবে, মানে গুণ কথাটা বলে নাই, ঠিক আছে? গুণ কথাটা বলে নাই, কিন্তু তোমার কথার মিনিংটা বুঝে নিতে হবে। যতজন সদস্য তত 20 টাকা, তত মানে কি গুণ 20 টাকা হবে, ঠিক আছে? তাহলে সদস্য আমি যতজন সদস্য, সদস্য কতজন? 10 জন। তাহলে আমি 10-এর জায়গায় যদি ধরে নিতাম, তাহলে লিখতাম গুণ 20। জিনিসটা কি তাই না? জি স্যার। হ্যাঁ। তাহলে ঠিক আমরা ওই আগের লাইনে তাহলে ফিরে যাই। তাহলে একজন চাঁদা দিচ্ছে, একজন চাঁদা দিচ্ছে হচ্ছে গুণ 20 টাকা। তাহলে সদস্য কতজন? সদস্য কতজন? কজন না? সদস্য কতজন? যারা চাঁদা দিবে কতজন? কজন না? ইয়েস স্যার। তাহলে একজন চাঁদা দেয় হচ্ছে এত টাকা, 20 টাকা। 20 গুণ লিখলে তো মানে 20 লেখা যায়, হ্যাঁ, 20 তাহলে একজন চাঁদা দেয় 20 টাকা। তাহলে সুতরাং সদস্য আছে কজন? তাহলে
জনে চাঁদা দিবে কত টাকা, ক জনে চাঁদা দিবে হচ্ছে 20 ক এর আবার ক গুণ টাকা। বুঝছো এই লাইনটা? এই লাইনটা বুঝছো? সবাই তো জি চাঁদা স্যার দিবে, বুঝেছি। সবাই তো চাঁদা দিবে, সুতরাং সবাই মানে কয়জন, সবাই মানে হচ্ছে ক, কজন চাঁদা দিবে, 20 ক গুণ ক সমান সমান হচ্ছে 20 ক স্কোয়ার। ক গুণ ক করলে হচ্ছে ক স্কোয়ার হয়। বুঝছো? এখানে বুঝছো কি কিভাবে করলাম? জি স্যার বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রশ্নে যেভাবে বলছে সেভাবে লিখতে পারি। এই যে টাকা, এটা তো সবার টাকা। এই যে ক মানে কি, ক মানে কি সবাই, এখানে সবার চাঁদা। সবার চাঁদা কত আসছে, 20 ক স্কোয়ার না? 20 ক স্কোয়ার না? 20 ক স্কোয়ার। এবং সবাই মিলে আবার মোট চাঁদা দিছিল 20,440 টাকা। প্রশ্নে কিন্তু বলে দিছে সবাই মিলে কত টাকা চাঁদা দিছে, 20,480 টাকা। তাহলে 20 ক স্কোয়ার আর 20,480 সমান সমান হবে প্রশ্ন মতে। কারণ সবাই এই যখন চাঁদা দেয় তখন আসে 20 ক স্কোয়ার। 20 ক স্কোয়ার সমান হচ্ছে 20,480 টাকা। ঠিক আছে, তাহলে এখন আমরা ইজিলি সমীকরণ থেকে কয়ের মান বের করব। শূন্য শূন্য কাটা যাবে, 2 দিয়ে কাটাকাটি গেলে কত হয়, 2 একে 2, শূন্য, 2 গুণে 4, 4 গুণে 8, হ্যাঁ, 1024। তাহলে ক স্কোয়ার সমান কত আসলো, 1024। উভয় পক্ষে বর্গমূল করি, উভয় পক্ষে বর্গমূল করব, তাহলে cos ক বের হয়ে যাবে, ক এর মান √1024। সুতরাং ক এর মান কত আসবে, স্কোয়ার আর রুটে কাটা যাবে, কাটা গেলে কত আসে, √124। √1024 কত আছে, 32। 32। তাহলে কিন্তু এই যে ক এর মান বের হয়ে গেছে, সদস্য কয়জন, সদস্য 32 জন। বাকিটুকু পারবে না? বাকিটুকু পারবে না? উত্তর জি লিখে স্যার। দিবা, সমিতির সদস্য সংখ্যা 32 জন। আশা কি বুঝছো? জি স্যার বুঝছি। ওয়াফি? জি স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা এরকম সেম একটা অঙ্ক আছে, সেম একটা অঙ্ক আছে। কোন যে অঙ্কটা দেখলাম, 20, কত নাম্বার তোমাদের নতুন বই হচ্ছে, আহ 16 নাম্বার। দেখো সেম একটা অঙ্ক। পারবো না? 20 নাম্বার, 20 নাম্বার করতে পারবো না? সরি, 20 নাম্বার বলে, 16 নাম্বার করতে পারবে না? ওয়াফি? জি স্যার ইনশাল্লাহ পারবো। বাকিরা? জোহরা, আয়শা, পারবা? 16 নাম্বার। স্যার পারবো না, আপনি একটু করায় দেন। কেন, এটার সঙ্গে তো মিল আছে, এটার সঙ্গে তো অনেক মিল, এটার চেয়েও সহজ। জি স্যার অনেক সহজ। আচ্ছা, পরে দিই আজকে। স্যার আপনি কি 16 নম্বর অঙ্কের কথা বলছেন নাকি 14 নম্বর? 16, 16। একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া নেওয়া হলো, পাইছো? ইয়েস স্যার। পারবা? ইয়েস। এটা পারবা? আমি শর্টকাটে একটু দেখাই দিই, একটু খালি দেখাই দিই।
সেম এই অঙ্কটার মতোই, এর চেয়ে আরো সহজ। হ্যাঁ, বলছে ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক লাগে। তো ধান কাটার কাজ যেহেতু শ্রমিক প্রয়োজন, তো শ্রমিক নেওয়া হয়েছে। তো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। হ্যাঁ, ওখানে চাঁদা, এখানে তাদের মজুরি বলা হয়েছে। এখানে চাঁদার কথা বলছে, এখানে মজুরির কথা বলছে। দৈনিক মোট মজুরি বলে দিছে, এখন শ্রমিকের সংখ্যা বের করতে বলছে। তো আমরা প্রথমে কি শ্রমিকের সংখ্যা ধরে নিব, ধরি শ্রমিকের সংখ্যা। শ্রমিকের সংখ্যা আমরা ধরে নিব শ্রমিকের সংখ্যা হ্যাঁ, কজন। এরপর আমরা লিখবো হচ্ছে উম, প্রত্যেকে চাঁদা দেয় কত টাকা। প্রত্যেক শ্রমিক একদিনে মজুরি বা দৈনিক মজুরি, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি কত টাকা। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি, দৈনিক মজুরি কত টাকা। দৈনিক মজুরি, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা 10 গুণ, তাদের সংখ্যা গুণ 10। তাদের সংখ্যা কতজন, কজন। তাদের সংখ্যা হচ্ছে শ্রমিকের সংখ্যা হচ্ছে 10 এইটুক বুঝছো আয়সা, এইটুক বুঝছো। জি হ্যাঁ, তাহলে মোট মজুরি, একজনের মজুরি হচ্ছে 10 তাহলে কজনের শ্রমিক হচ্ছে মোট তাহলে কজনের মজুরি কত, কজনের মজুরি কত হবে। এই যে একজনের মজুরির সঙ্গে গুণ হবে। সবার সবারটা বের করতে গুণ করা লাগবে। টাকা লিখে দিবা, টাকা, পাশে টাকা লিখবা। তাহলে আসবে হচ্ছে 10 টাকা। তাহলে প্রশ্ন মতে 10 সমান সমান কত হবে বলে দিছে, প্রশ্নে বলে দিছে কত হবে, 6250 টাকা। বুঝছো, বাকিটুকু পারবো। আয়সা কি বুঝে গেছে? জি আচ্ছা, তাহলে 18 নম্বর, সরি 18, তোমাদের বইয়ে কত নম্বর আছে? 14 নম্বর। দেখো তো 14 নম্বর পারবা কিনা। 14 নম্বর, 14 নম্বর হচ্ছে কোনো বাগানে 1800টি চারা গাছ, কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। দেখো পারবা কিনা, এরকম অঙ্ক করে আসছি আগে। একটু বুঝাই দাও। স্যার পার জোহরা কি পারবা? ইয়েস। স্যার একটু বুঝাই দেন। দেখো, এইটা এইটা একেবারে সহজ। এখানে বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ গাছ বেশি আছে। তো আমাকে বলছে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করতে, বলতে 36টি গাছ বেশি আছে বর্গাকার করতে গিয়ে। তাহলে 36 বিয়োগ করে দিব, আমাদের যে সংখ্যাটা আছে সেখান থেকে 36 বিয়োগ করে দিব। আমরা কি করি, যখনই বর্গাকার বানাতে গিয়ে সংখ্যা বেশি হয়, সেটা ভাগশেষ থাকে। হ্যাঁ, যে একটু আগে কিন্তু আমরা সৈন্য দলের সংখ্যা করছি, সেখানে কি হয়েছিল, বাকশেষ বাকশেষ ছিল। তো তাদের সেটাকে আমরা বিয়োগ করে দিছি। তাহলে এই যে 1800টি চারা গাছ এখানে বর্গাকার বানাইতে গেলে, এই চারা গাছ বর্গাকারে লাগাইতে গিয়ে 36টি গাছ বেশি হয়ে গেছে। 36টি গাছ আর বর্গের ভিতরে ঢুকানো যায় না। ওই যে চার, মানে চারোদিকে সমান হয় না। আগে কি, ওই যে সৈন্যদল চারোদিকে সমান ছিল, যখন সৈন্য বেশি ছিল তখন কিন্তু চারদিকে সমান ছিল না। তো চারিদিকে সমান হওয়ার জন্য সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হইতে হবে। তো যেহেতু চারা গাছ বেশি, বর্গাকারে হচ্ছে না, তাদেরকে বাদ দিছে। তো সেই 1800 চারা গাছ থেকে 36টি গাছ আমরা বাদ দিয়ে দিব, কারণ 36টি গাছ ওই বর্গের ভিতরে হয় না,
ওই যে আমরা বর্গ আঁকছিলাম সৈন্যদলকে, হ্যাঁ, দেখো 10 জন সৈন্যের মধ্যে 9 জনকে বর্গাকারে সাজানো যায়, একজনকে কিন্তু বেশি ছিল, একজন বেশি ছিল, তাদেরকে বর্গাকারে সাজানো যায় নাই, ওই জন্য একজনকে বাদ দিয়ে দিছিলাম। তো এইখানেও 1800 চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। তখন আমরা কি করব? বিয়োগ করে দিব, বিয়োগ করলে সংখ্যাটা পাবো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, বিয়োগ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। এটা আমি পুরোপুরি করলাম না, বুঝিয়ে দিব, বুঝিয়ে দিলাম। হ্যাঁ, সবগুলা করলে তো আমাদের প্রচুর সময় চলে যাবে। আচ্ছা দেখো, তাহলে আমরা কি করব, যেহেতু বেশি হয়ে গেছে 1800 চারা গাছ থেকে আমরা বাদ দিয়ে দিব, যেগুলো বেশি হয়ে গেছে চারা গাছ সেগুলো বাদ দিব। বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে কত আসে? 1800 বিয়োগ 36 কত আসে? 1764। 1764। এখন প্রত্যেক সারিতে, এখন কিন্তু 1764 পূর্ণবর্গ সংখ্যা, কারণ যেগুলা বেশি ছিল তাদেরকে বাদ দিয়ে দিছি। এখন স্যার শুধু 1764 বর্গমূল বের করতে হবে। বর্গমূল বের করতে হবে, কারণ আমরা ওই যে আগে কি, যখন 9 জন সদস্য ছিল, তখন কি প্রত্যেক সারিতে কতজন ছিল সেটা আমরা কিভাবে পাইছি? 9-এর বর্গমূল বের করছি। তখন এই 9-এর বর্গমূল বের করছি, বের করলেই আমরা প্রত্যেক সারি, দেখো এখানে 3টা সারি, 1 2 3, প্রত্যেক সারিতে 3 জন করে আছে, বুঝছো? তো এখানেও গাছও প্রত্যেক সারিতে কয়টা গাছ, এটা আমরা ওই যে বর্গমূল করে বের করলেই পাবো। এখন লিখবা যে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে, সাজাই লিখবা, চারা গাছের সংখ্যা হবে সমান সমান √/1764। ঠিক আছে? 1764 করলে কত আসে? রুট রুট 1764, √1764, হ্যাঁ 42, 42। তাহলে এটাই আমাদের আনসার, প্রত্যেক সারিতে 42টি চারা গাছ থাকবে, তাহলেই বর্গাকারে সাজানো যাবে। ঠিক আছে, বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এর পরের অঙ্কটা কি বলছে? পরেরটা কি বলছে? 15। কোন ক্ষুদ্রতম সংখ্যা 9 15 এবং 25 দ্বারা বিভাজ্য? দেখো এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা করে এসছো, মনে আছে কিনা জানি না। হয়তোবা মনে নাই। এখানে 2টা অংশ, তোমাদের কাছে একটা জিনিস খালি নতুন এই প্রশ্নটাতে, যে পূর্ণবর্গ সংখ্যার কথাটা লিখে দিছে। যদি পূর্ণবর্গ সংখ্যা না লিখে দিত তাহলে পারার কথা, কারণ এই ধরনের অঙ্ক তোমরা 5 থেকে পড়ে এসছো। যে প্রশ্নটা আমি লিখি, 15, কোন ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম বলছে পূর্ণবর্গ সংখ্যা। এখন তোমাকে এই পূর্ণবর্গ সংখ্যা লিখছে বিদায় একটু এলোমেলো মানে কঠিন লাগতেছে। 9 15 এবং 25 দ্বারা বিভাজ্য, 9 15 ও 25 দ্বারা বিভাজ্য, এটাই তো বলছে প্রশ্ন, তাই না? 25 দ্বারা বিভাজ্য। এখন যদি তোমাকে শুধু এই কথাটুক বাদ দিয়ে দেয়, বাকিটুক কিন্তু তোমরা আগে শিখে আসছো, বাকি অঙ্ক আগে শিখে আসছো 5 6-এ, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 9 15 25 দ্বারা বিভাজ্য। এটা কিন্তু আগেই শিখে আসছো, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা, সরি পূর্ণবর্গ পুরোটা না, শুধু সংখ্যা, শুধু পূর্ণবর্গ কথাটা বাদ যাবে, তাহলেই তুমি পারবা।
শুধু পূর্ণবর্গ সংখ্যাটা যদি কেটে দেই, তাহলে তুমি এই অঙ্ক আগে করে আসছো, যদি মনে থাকে। তোমাকে যদি প্রশ্ন করে কোন ক্ষুদ্রতম সংখ্যা 9, 15, 25 দ্বারা বিভাজ্য, এরকম অঙ্ক করে আসছো না আগে? মনে আছে কিছু, না মনে নাই, মনে হয় নাই? এগুলা আগে ক্লাসে করে আসছো। দেখো, আমরা লসাগু বের করতাম। লসাগু বের করি নাই আগে? লসাগু 5-6 পড়ে আসছো না? লসাগু নির্ণয়, লসাগু নির্ণয় পড়ে আসছো? জি স্যার। লসাগু লসাগু পড়ে আসছো? লসাগু, লঘিষ্ঠ সাধারণ। স্যার আমার আরেকটা ক্লাস আছে, তো আমি একটু লিভ করছি। আচ্ছা ঠিক আছে, আমাদেরও শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি রেকর্ড থেকে দেখে নিও। স্যার আচ্ছা, কাইন্ডলি একটু রেকর্ডের ক্লাসটা দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিই। আচ্ছা, দেখো, লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই না? লঘিষ্ঠ সাধারণ গুণিতক না? করে এসছ? মনে আছে কিছু? কফি, কফি, জি। লসাগু শিখছ? জি। পারো? জি। গোসাগুটাও পারিস। গসাগুটা পারো? আচ্ছা, আয়েশা কি লসাগু পারো? বের করা, লসাগু বের করা পারো? জি স্যার পারি। তাহলে লসাগুকে কিন্তু আমরা ভাগ করতে পারি। আমরা যে সকল সংখ্যার লসাগু বের করি, ধরো 2, 4, 6, 2, 4, 2, দুই 4, চার ছয় 2, 4, 6 এর লসাগু কত বলো তো? আচ্ছা, লসাগু বের করি। 2, 4, 6, আহ মৌলিক সংখ্যা, কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে যায়। স্যার 4 হয়। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, কত আসে 4 দেখি? হয় স্যার। লসাগু কত আসছে? 4। হইল না তো, লসাগু হইল না তো। 8 8। 8 হবে কিভাবে? ভুলে ভুলে গেছো? ভুলে গেছো? লসাগু কিভাবে বের করতে হবে ভুলে গেছো? 12 প্রথমে, হয়। হ্যাঁ, 12 হয়। 12 হবে, হ্যাঁ। তো আমরা কিভাবে লসাগু বের করবো? এই যে দেখো, লসাগু এই বাম পাশে 2, আর তো ভাগ করা যায় না, এই জন্য আমরা এই এইদেরকে গুণ করব। হ্যাঁ, গুণ করলে কত বলছি? 2 দুগুণে 4, 3 4 12। ঠিক আছে, এখন দেখো আমরা লসাগু কেন বের করতাম। লসাগু কেন বের করতাম? এই যে দেখো, 12 সংখ্যাকে 2 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়। ভাগ করলে কি ভাগশেষ শূন্য আসে না? নিঃশেষে বিভাজ্য না? জি স্যার। নিঃশেষে বিভাজ্য। তাহলে তোমাকে তো এই কথাই বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 9, 15, 25 দ্বারা বিভাজ্য। তোমাকে তো এখানে এই কথাই বলছে যে কোন একটা, কোন কোন সংখ্যাটা, কোন ক্ষুদ্রতম, ক্ষুদ্র মানে কি ছোট, কোন ছোট সংখ্যাকে 9, 15, 25 দ্বারা ভাগ করা যায়। তো এটা তো লসাগুই বের করতে বলছে। দেখো, 12কে 2, 4, 6 দিয়ে ভাগ করা যায় না? জি স্যার। তো এখানেও আমরা কি করব? লসাগু বের করব। শুধু পূর্ণবর্গ কথাটা তোমাদের জন্য নতুন, বাকিটা কিন্তু আগেই 5, 6 পড়ে আসছো। তো আমরা বের করার পর, এখন আমরা যেহেতু পূর্ণবর্গ কথাটা বলছে, তো এখন আমরা তাইলে কি করব? তাহলে আমরা করব কি, যে এই যে লসাগুটা বের হবে সেটা কি পূর্ণবর্গ সংখ্যা কিনা, এইটাই যাচাই করতে হবে, আর কিছুই না। এই যে লসাগুটা বের হবে, 9, 15, 25 লসাগু বের হবে, সেটা পূর্ণবর্গ কিনা এটাই আমরা দেখবো, আর কোনো কাজ নেই। তাহলে আমরা খেয়াল রাখবা, খেয়াল রাখবা কোন অঙ্কটা কোন নিয়মে কোন টাইপের, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ,
এটা যদি মেমোরিতে না রাখতে পারো তাহলে কিন্তু অঙ্ক তো বিভিন্ন টাইপের, এবং আগে 5, 6, 3, 4 পড়ে আসছো ওইগুলো কিন্তু কাজে লাগবে। এবং আমার মনে হয় প্র্যাকটিসটা তোমরা যথাযথ করো না, প্র্যাকটিসটা বেশি বেশি করতে হবে, আর না হলে মেমোরিতে থাকবে না। এবং অঙ্ক কিন্তু খাতায় করতে হবে। বুঝি বুঝছি এইভাবে, মানে বুঝছি আর করব না এইভাবে রেখে দিলে আহ পারো না। অঙ্কটা বুঝছো কিন্তু তুমি করো নাই, মেমোরিতে থাকবে না, 1 সপ্তাহ পরেই আর মাথায় থাকবে না। একদম খাতায় করতে হবে বোঝার পর, তাহলে তোমার মেমোরিতে ওই তুমি যতদিন পড়াশোনা করবে ততদিন এটা মাথায় থাকবে। ঠিক আছে, প্র্যাকটিসটা করতে হবে, প্র্যাকটিসটা তোমরা যথাযথ করো না। তা প্র্যাকটিস যদি যথাযথ করতা তাহলে কিন্তু ধরতে পারতা যে 9, 15, 25 দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যা। এটা যখনই বলতো, তোমরা যেহেতু 5, 6 করে আসছো, তাহলে কিন্তু ধরে ফেলতা যে লসাগু করলেই হয়ে যেত। কারণ এই যে দেখো 2, 4, আমরা যত সংখ্যাই লসাগু বের, যে সকল সংখ্যার লসাগু বের করি সেই লসাগুকে ওই সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে। ঠিক আছে, যেমন 2, 4, 6, 6 লসাগু 12, এই 12কে 2, 4, 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে। ঠিক আছে, এই কথাটাই তো এখানে বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 9, 15, 25 দ্বারা বিভাজ্য করা যাবে। তো আমরা যে একটু পড়ি। তো এখানে আমরা প্রথমে করব যেটা লসাগু বের করব, 9, 15, 25 এর লসাগু বের করব। বের করার জন্য প্রথমে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। মৌলিক সংখ্যা কি আছে? দেখো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। 3 3 9, 3 5 15, 25 যাবে না, বা 25 সরাসরি নামবে। এরপর কি আর ভাগ করা যায়? হ্যাঁ যায়, 5 দিয়ে যায়। 5 × 5 = 25। এখন আর যায় না, সবগুলাই মৌলিক সংখ্যা। আহ তাহলে আমরা লসাগু কত পাবো? সুতরাং লসাগু কত আসবে? 3 × 5 × 3 × 5। তাহলে এখন দেখো, এই যে আমরা সংখ্যাটা পাবো, হুম, সেটা কিন্তু জোড়ায় জোড়ায় আছে। দেখো, জোড়ায় জোড়ায় আছে। হ্যাঁ, আমরা গুণ করলে কত পাই? 3 3 9, 5 5 25, কত আসে? আমরা একটু গুণফল ক্যালকুলেটরে দেখে নেই। কত আসে? 225। 225 আসে, 225 আসে। এবং 225 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ 225-কে দেখো জোড়ায় জোড়ায় লেখা গেছে। বুঝছো? জি স্যার। তাহলে সুতরাং আমরা যে আমাদেরকে যে প্রশ্নটা করছে যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15, 25 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 225 পাইছি। এবং যেহেতু 225-কে জোড়ায় জোড়ায় লেখা যায়, সুতরাং অবশ্যই অবশ্যই 225 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে দুইটা জিনিসই মানছে, যে 225 পূর্ণবর্গ সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা, যে সংখ্যাটাকে 9, 15, 25 দ্বারা বিভাজ্য করা যাবে। ঠিক আছে, বুঝছো? বুঝছো কি না? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আহ আজকে এই অধ্যায় শেষ করে চাইছিলাম। আচ্ছা, আজকে আর বাকিগুলো তোমরা একটু ট্রাই করো, হ্যাঁ। আশা করি ওগুলাও একটু তোমরা আগে কিছুটা করে আসছো। যদি আটকে যাও, নেক্সট ক্লাস তো আমরা সমাধান করবোই। নেক্সট ক্লাসে অবশ্যই এই অধ্যায়টা শেষ করবই, এবং আমরা অন্য একটা অধ্যায়ে যাওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে, আচ্ছা তোমাদের কি কোনো ক্লাস, কোনো তোমাদের স্কুলে কোন অধ্যায় চলতেছে, পড়াচ্ছে? প্রথম অধ্যায় পড়াইছি স্যার। 1.1 না 1.2? 1.2। 2। আর আয়েশা? আজকে শুরু করছে 1.2। স্যার আমাদের এখনো শুরু করেনি। আচ্ছা, শুরু করেনি।
তো আমার মনে হয় 1.2 তো আমাদের আগামী ক্লাসে শেষ হয়ে যাবে। আমরা এরপর বীজগণিতে, কারণ বীজগণিত তো আমাদের অবশ্যই থাকবে পরীক্ষায়, তো বীজগণিতের নর্মালি অর্ধবার্ষিকী থাকে। তো আগামী ক্লাসে আমরা 4.1 এই অধ্যায় শেষ করার পরই 4.1 শুরু করবো, হ্যাঁ? ঠিক আছে, তোমরা একটু দেখে রাখো জি স্যার। বীজগণিতটা, বীজগণিত অংশটা একটু দেখো। আর আমরা তো প্র্যাকটিস করবোই, তোমরা একটু রিডিং পড়ে রাখো, ঠিক আছে? আচ্ছা, আহ বিজ্ঞানের বিষয়টা বলো তো, গত ক্লাসে কি বলছিলাম? গত ক্লাসে কি বলছিলাম, মানে কি বলছিলাম, কিছু পড়া দিছিলাম? কিছু কি হোমওয়ার্ক ছিল? আর আমি বিজ্ঞান ক্লাস করিনি আপনার। আচ্ছা, ঠিক আছে। আহ, আয়েশা, বলো তো। আমার ক্লাস ছিল দেখে আমি করিনি। আচ্ছা, ওয়াফি, ক্লাস শেষে তোমার সঙ্গে আমি একটু কথা বলবো, না ওই দেখি। আর আয়েশা, বলো তো, গত ক্লাসে আমরা কোনো হোমওয়ার্ক দিছিলাম? স্যার মনে নেই। আচ্ছা শোনো, আমি কিছু শিট দিয়েছি গ্রুপ থেকে, তোমরা কি ডাউনলোড করছো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে? জি স্যার, ডাউনলোড করেছি। প্রশ্নগুলা দেখছো? কোনো কিছু বুঝতেছো না, পারতেছো না, এরকম কিছু আছে? নো স্যার। আচ্ছা, ওই প্রশ্নগুলা কিন্তু পড়তে হবে, শুধু বুঝে রেখে দিলে হবে না, পড়তে হবে। আর হচ্ছে আমরা আগামী ক্লাসে কিন্তু এগুলা প্র্যাকটিস করতে হবে। ওয়াফি, আশা করি তুমিও এগুলা গ্রুপে পাইছো, গ্রুপ থেকে ডাউনলোড করে নিবা, যদি না পেয়ে থাকো বাসায় স্টাডি করবা। নিম্ন শ্রেণীর প্রথম অধ্যায়টা আমরা করছিলাম, নিম্ন শ্রেণীর উদ্ভিদ, ওই অধ্যায় থেকে সৃজনশীল, সংক্ষিপ্ত এবং এমসিকিউ, এইগুলা আমরা আগে আমরা কিছু হোমওয়ার্ক এবং শীট আকারে দিয়েছি। তো এগুলা বাসায় পড়বা। এইগুলা চর্চা করলে অধ্যায় সম্পর্কে তোমার আরো বিস্তর ধারণা আসবে। তো এখানে আমরা পরবর্তী দিন পদার্থ, আহ, আমাদের বিজ্ঞানের যে পরের অধ্যায়টা, পরের অধ্যায়টা হচ্ছে তোমার, পরে যে অধ্যায়টা বলবো, বিজ্ঞান কোন অধ্যায় পড়াচ্ছে ওয়াহি তোমাকে স্কুলে? আমাদের এখনো বিজ্ঞান পড়ানো পড়ানো শুরু করে নাই। আচ্ছা, আমরা পরে, তুমি প্রথম অধ্যায়টা পড়ে নিবা, রিডিং পড়ে নিবা, এবং আমি দাগিয়েও দিয়েছি, সেটা ডাউনলোড করে নিবা, মার্ক করে দিয়েছি যে লাইনগুলো ইম্পর্টেন্ট। এবং পদার্থের গঠন, ষষ্ঠ অধ্যায়, আগামী দিন আমরা ষষ্ঠ অধ্যায় পড়ব। আহ, পদার্থের গঠন, এই অধ্যায়টা তোমরা তোমরা রিডিং পড়ে নিবা, হ্যাঁ? তোমরা এই অধ্যায়টা রিডিং পড়ে নিবা, আগামী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে?